তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের নিয়ে যাব দক্ষিণ আমেরিকায়। হ্যালো বন্ধুরা, আমি অর্ঘ্য অ্যান্ড ওয়েলকাম টু অর্ঘ্য অ্যান্ড সৌমস ক্লাসেস, দ্য হার্ট অফ লার্নিং। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 8 ভূগোলের দক্ষিণ আমেরিকা এই চ্যাপ্টারটা সম্পর্কে। তো এই চ্যাপ্টারটা আলোচনার ক্ষেত্রে এই চ্যাপ্টারের যেগুলো গুরুত্বপূর্ণ পার্ট সেগুলোই আমি আলোচনা করব, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, বিভিন্ন স্কুলে যেখান থেকে প্রশ্ন দেয় সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আর ভিডিওটা দেখার পর তোমরা যে কোনো কোশ্চেন ব্রাঞ্চ থেকে এই চ্যাপ্টারের প্রশ্ন গুলো তোমরা সলভ করার চেষ্টা করবে। আশা করছি তোমরা অলমোস্ট সব প্রশ্নের উত্তর করতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক দক্ষিণ আমেরিকা। তো প্রথমেই আমরা এক নজরে দেখে নেব দক্ষিণ আমেরিকার কিছু বিশেষত্ব। তো দেখো, দক্ষিণ আমেরিকার মধ্যে পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী আন্দিজ এটা রয়েছে। পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী আন্দিজ এটা রয়েছে। তো আমরা জানি পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণী হচ্ছে মাউন্ট হিমালয়, এবং তার মধ্যে মাউন্ট এভারেস্ট এটা উচ্চতম। আর দীর্ঘতম বলতে বোঝানো হচ্ছে যে এটা চওড়ায় কতটা, উচ্চতম অর্থাৎ উচ্চতায়, আর দীর্ঘতম অর্থাৎ চওড়ায়। চওড়ায় হচ্ছে সব থেকে যে পর্বতটা দীর্ঘতম সেটা হচ্ছে আন্দিজ পর্বতমালা, যেটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত। ওকে, নেক্সট হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত, যেটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত। নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী আমাজন নদী। পৃথিবীর বৃহত্তম নদী আমাজন নদী। পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ, অর্থাৎ লম্বায় সব থেকে বড়, আর বৃহত্তম অর্থাৎ চওড়ায়, এবং এখানে জলের পরিমাণ অনেক বেশি এই নদীতে। তো চওড়ার দিক থেকে এই নদীটা অর্থাৎ বৃহত্তম নদী হচ্ছে আমাজন নদী, যেটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত। পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা। পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা, এটা এই মহাদেশের মধ্যে অবস্থিত। এবং লাস্ট, প্রাচীনকালে মায়া সভ্যতার নিদর্শন এখানে পাওয়া গিয়েছে। প্রাচীনকালের মায়া সভ্যতার নিদর্শন এই মহাদেশে পাওয়া গিয়েছে। তো এই কটা এক ঝলকে আমরা দক্ষিণ আমেরিকার কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য যেগুলো আমরা দেখলাম। ওকে, এইবার দেখো, দক্ষিণ গোলার্ধে ত্রিভুজাকৃতি এই মহাদেশ পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। আমরা এর আগে উত্তর আমেরিকা পড়েছিলাম, তো সেখানে আমরা জেনেছিলাম যে উত্তর আমেরিকা হচ্ছে তৃতীয় বৃহত্তম মহাদেশ। তো দক্ষিণ আমেরিকা হচ্ছে চতুর্থ বৃহত্তম মহাদেশ, এবং প্রথম ও দ্বিতীয় হচ্ছে এশিয়া এবং আফ্রিকা, তৃতীয় উত্তর আমেরিকা এবং চতুর্থ দক্ষিণ আমেরিকা। ওকে, আয়তনের মহাদেশটি ভারতের প্রায় 5 গুণ, ভারতের থেকে প্রায় 5 গুণ বড় আয়তনের দিক থেকে। আগের ভিডিওতেই আমরা পড়েছিলাম যে 1501 খ্রিস্টাব্দে আমেরিগো ভেসপুসি নামে একজন নাবিক, তিনি এই মহাদেশটা আবিষ্কার করেছিলেন। তো আরেকবার জেনে নাও, পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে পর্তুগিজ নাবিক আমেরিগো ভেসপুসির অভিযানের ফলে এই মহাদেশটির কথা জানা যায়। তো পর্তুগিজ একজন নাবিক আমেরিগো ভেসপুসি, যিনি এই মহাদেশটি আবিষ্কার করেছেন, এবং তার নাম অনুসারেই এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুটো মহাদেশের নাম হয়েছে আমেরিকা। আমেরিগো ভেসপুসির নাম অনুসারেই এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুটো মহাদেশের নাম হয়েছে আমেরিকা। ঠিক আছে, তো এগুলো তোমরা মনে রাখবে। এবার এখানে কিছু পয়েন্ট আছে, এগুলো একটু দেখে নাও। প্রথম আছে দক্ষিণ আমেরিকার অবস্থান। দক্ষিণ আমেরিকা মহাদেশটা অক্ষাংশ এবং দ্রাঘিমার দিক থেকে অবস্থানটা একবার দেখে নিতে হবে আমাদের। তো দেখো,
মহাদেশটি উত্তরে 12°28' উত্তর অক্ষাংশ, উত্তরে 12°28' উত্তর। তো উত্তরে উত্তরে যদি আমরা দেখি, তো এই এই যে উত্তর এই পয়েন্টটা, তো এটা 12°28', 12°28' উত্তর, 12°28' উত্তর। এই উত্তর গোলার্ধের এই উত্তর দিকের অংশটা এখানে অবস্থিত। উত্তরে অক্ষাংশ থেকে দক্ষিণে 55°59' দক্ষিণ অক্ষাংশ। তো দক্ষিণে চলে এসো, দক্ষিণে কত বলেছে? 55°59' দক্ষিণ। তো এই অংশটা হচ্ছে 55°59' দক্ষিণ, অর্থাৎ 56 মিনিটই ধরে নিতে পারো, 56 মিনিট দক্ষিণ নিচের অংশটা। আর এবার দ্রাঘিমার দিক থেকে যদি দেখি, আর পূর্বে 34°50' পশ্চিম, পূর্বে 34°50' পশ্চিম। তো পূর্ব দিকে চলে এসো, পূর্ব দিকে, তাহলে এই দিকটা, এই দিকটা, তাহলে এই দিকটা 34°50' পশ্চিম, 34°50' পশ্চিম এই দ্রাঘিমাটা। এবং পশ্চিম এবং পশ্চিমে 81°20' পশ্চিম, পশ্চিমে 81°20' পশ্চিম। তো পশ্চিমে এই দেখো 81°20' পশ্চিম, অর্থাৎ এই দিকটা 81°20' পশ্চিম। তো এই পুরো অক্ষাংশ ও দ্রাঘিমার মধ্যে এই মহাদেশটা অবস্থিত। যদিও অক্ষাংশ দ্রাঘিমাটা মনে রাখা খুব একটা জরুরি নয়, তবে জাস্ট তোমরা একটু জেনে রাখবে। ওকে, নেক্সট আছে মহাদেশটির চারপাশ সাগর ও মহাসাগর দিয়ে ঘেরা। তো চারদিকেই দেখো সাগর এবং মহাসাগর রয়েছে, চারদিকেই বিভিন্ন সাগর মহাসাগর রয়েছে। উত্তর ও পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর। তো দেখো উত্তর এবং পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর রয়েছে, দক্ষিণ আমেরিকার উত্তর এবং পূর্ব দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর। ওকে, পশ্চিমে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে এইদিকে পশ্চিম দিক, পশ্চিম দিকে দেখো প্রশান্ত মহাসাগর, বাঁ দিকে পশ্চিম হয়, তো পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগর, এই দেখো বাঁ দিকে পশ্চিমে প্রশান্ত মহাসাগর। এবং দক্ষিণে কুমেরু মহাসাগর, দক্ষিণ নিচের দিকে দক্ষিণ, দক্ষিণে এ দেখো দক্ষিণে হচ্ছে কুমেরু মহাসাগর, এইদিকে কুমেরু মহাসাগর। তো এই চারিদিকে এই সমস্ত বিভিন্ন মহাসাগর নিয়ে এটা অবস্থিত। ওকে, উত্তর ও পশ্চিমে অবস্থিত পানামা খাল মহাদেশটিকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে আলাদা করেছে। আমরা আগে উত্তর আমেরিকাতেও জেনেছিলাম যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে পানামা খাল। তো এই উত্তর পশ্চিমে অবস্থিত পানামা খাল মহাদেশটিকে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে আলাদা করেছে। তো পানামা খাল এই দক্ষিণ আমেরিকাকে উত্তর আমেরিকা থেকে আলাদা করেছে। ওকে, প্রধান নদী হচ্ছে আমাজন নদী, আমাজন নদী প্রধান নদী, এর আগেও আমরা পড়লাম। উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে আন্দিজ পর্বতের অ্যাকনকাগুয়া, আন্দিজ পর্বতের মাউন্ট অ্যাকনকাগুয়া, আন্দিজ পর্বতের মাউন্ট অ্যাকনকাগুয়া, আন্দিজ পর্বতের মাউন্ট অ্যাকনকাগুয়া, মাউন্ট অ্যাকনকাগুয়া। ওকে, দেশের সংখ্যা 13টি, বিখ্যাত শহর হচ্ছে রিও ডি জেনিরো, সান্টিয়াগো, মন্টেভিডিও, কুইটো, বুয়েন্স এয়ার্স। তো এই কিছু ইম্পর্টেন্ট শহর এখানে রয়েছে। তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। তার মধ্যে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উচ্চতম পর্বত শৃঙ্গ আন্দিজ পর্বতের অ্যাকনকাগুয়া, এটা অ্যাকনকাগুয়া শুধু বলবো না, মাউন্ট অ্যাকনকাগুয়া, ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। প্রধান নদী হচ্ছে আমাজন নদী। এই দুটো পয়েন্ট তোমরা খুব ভালো করে মনে রাখবে, এই দুটো থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়। ওকে, নেক্সট। তো এবার দেখো দক্ষিণ আমেরিকার যে ভূপ্রকৃতির যে মানচিত্র সেটা একবার এখানে দেখে নাও, যে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের এখানে দেখিয়ে দিই। তো দেখো দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে রয়েছে আন্দিজ পর্বতমালা, দেখো এই পুরোটাই হচ্ছে আন্দিজ পর্বতমালা। আমরা পড়লাম দীর্ঘতম পর্বতমালা আন্দিজ পর্বতমালা, তো এইটা হচ্ছে আন্দিজ পর্বতমালা, ঠিক আছে। এইটা এইটা এই ব্রাউন কালারের এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আন্দিজ পর্বতমালা এইদিকে। তাহলে দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে রয়েছে আন্দিজ পর্বতমালা, ঠিক আছে। আর দেখো আর দক্ষিণ আমেরিকার এই পশ্চিম দিকে আছে প্রশান্ত মহাসাগর। তো প্রশান্ত মহাসাগরের উপকূলে একদম দক্ষিণ আমেরিকার একদম দক্ষিণ দিকে রয়েছে একটা মরুভূমি, যেটাকে বলা হচ্ছে প্যাটাগোনিয়া মরুভূমি। এই যে এই হলুদ রঙের এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্যাটাগোনিয়া মরুভূমি, যেটা প্রশান্ত মহাসাগর পশ্চিমে, দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগর, তার উপকূলে অর্থাৎ তার তীরে রয়েছে, যেটা দক্ষিণ আমেরিকার দক্ষিণে অবস্থিত প্যাটাগোনিয়া মরুভূমি। এটা একটা উষ্ণ এবং শুষ্কতম মরুভূমি, খুব এখানে
শুষ্ক এবং উষ্ণ। তো এই প্যাটাগোনিয়া মরুভূমি এখানে অবস্থিত। ওকে, আর এখানে কিছু উচ্চভূমি আছে, যেমন গায়না উচ্চভূমি, ব্রাজিলের উচ্চভূমি। এই দুটো উচ্চভূমি ইম্পর্টেন্ট। যেটা এই গায়না উচ্চভূমি থেকে অ্যাঞ্জেল জলপ্রপাত যেটা তোমরা দেখলে সেটা এখান থেকে উৎপত্তি হয়েছে, এই গায়না উচ্চভূমি থেকে। মনে রাখবে এটা ইম্পর্টেন্ট। এই গায়না উচ্চভূমি থেকে অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে। ওকে, তো এই পয়েন্টগুলো তোমরা একটু মনে রাখবে। এবারে দক্ষিণ আমেরিকার কিছু নদী সম্পর্কে আমরা জেনে নিই। তো প্রথম প্রধান নদী হচ্ছে আমাজন নদী, যেটা সৃষ্টি হয়েছে আন্দিজ পর্বতের মিস শৃঙ্গ থেকে। এখানে থেকে সৃষ্টি হয়েছে। মোহনা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর, উত্তর আটলান্টিক মহাসাগর, এটা মোহনা এখানে গিয়ে মিশেছে। কিছু উপনদী হচ্ছে জুড়ুয়া, পুরুষ এবং জিঙ্গু, মাদিরা। এগুলো ইম্পর্টেন্ট নয়, জাস্ট একবার জেনে রাখবে। শুধু আমাজন নদী কোথায় থেকে উৎপত্তি হয়েছে? আন্দিজ পর্বতে মিস শৃঙ্গ, আর মিশেছে উত্তর আটলান্টিক মহাসাগরে। ওকে, আর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দৈর্ঘ্যের বিচারে আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। দৈর্ঘ্যের বিচারে দ্বিতীয় দীর্ঘতম নদী, প্রথম হচ্ছে নীল নদ, দ্বিতীয় হচ্ছে আমাজন নদী। নদী অববাহিকার আয়তন এবং জলপ্রবাহের দিক থেকে পৃথিবীতে প্রথম বৃহত্তম, যেটা আমি তোমাদের প্রথমেই বললাম যে নদী অববাহিকার আসে নদীর তীরের যে অঞ্চল সেটা, এবং নদীর জলপ্রবাহ, নদীর মধ্যে যে জল প্রবাহিত হয় সেই দিক থেকে এটা হচ্ছে পৃথিবীর মধ্যে বৃহত্তম নদী। লম্বার দিক থেকে এটা দ্বিতীয়, কিন্তু জলপ্রবাহের দিক থেকে, জল প্রবাহ হয় সেইটার দিক থেকে এটা প্রথম বৃহত্তম। ওকে, তো এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমাজন নদীর এই বৈশিষ্ট্যটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আর আছে অরিনাকো নদী, যেটা হচ্ছে গায়না উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে। অরিনাকো নদী, মোহনা ওই আটলান্টিক মহাসাগর। আর অরিনাকো নদীর ওপর সৃষ্টি অ্যাঞ্জেল জলপ্রপাত, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটাও। তো অরিনকো নদী থেকেই সৃষ্টি হয়েছে অ্যাঞ্জেল জলপ্রপাত। এই অ্যাঞ্জেল জলপ্রপাত যেটা হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। এর উচ্চতা প্রায় 900 মিটার। তো এই অরিনকো নদী থেকেই সৃষ্টি হয়েছে অ্যাঞ্জেল জলপ্রপাত, এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। তো অরিনকো নদী থেকেই সৃষ্টি হয়েছে অ্যাঞ্জেল জলপ্রপাত। অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় থেকে সৃষ্টি হয়েছে? অরিনকো নদী থেকে। ওকে, এটা মনে রাখবে। বেশ, এইবার ম্যাপে একবার দেখে নাও নদীগুলো। এই দেখো আমাজন নদী এইখান থেকে সৃষ্টি হচ্ছে। এই দেখো আমাজন নদী, এই দেখো আমাজন নদী এটা। ওকে, আমাজন নদী এটা হলো। অরিনকো নদী, এ দেখো এইখান থেকে অরিনকো নদী আছে, এই যে অরিনকো নদী, এই যে। ওকে, আর কয়েকটা নদী আছে দেখো, এখানে বলেছে পারানা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে, এই তিনটি নদীর মিলিত প্রবাহকে একসাথে লা প্লাটা নদী বলা হয়। তো প্রশ্ন থাকে লা প্লাটা নদী কি? তো তোমাদের বলতে হবে পারানা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে, এই তিনটি নদীর মিলিত প্রবাহকে একসাথে লা প্লাটা নদী বলা হয়। তো দেখো এখানে ছবিতে তোমরা দেখো পারানা নদী, প্যারাগুয়ে নদী এবং উরুগুয়ে নদী, এই তিনটে নদী দেখো এই জায়গাটায় মিলিত হয়েছে। তো এই জায়গাটাকে বলা হবে লা প্লাটা। এই জায়গাটা, এই তিনটে নদীর মিলিত প্রবাহ হচ্ছে লা প্লাটা। ওকে, আর আরেকটা পয়েন্ট মনে রাখবে, পারানা ও প্যারাগুয়ের মিলিত প্রবাহ পারানা নদী নামে পরিচিত। পারানা ও প্যারাগুয়ের মিলিত প্রবাহ পারানা নদী নামে পরিচিত। ওকে, তো পারানা ও প্যারাগুয়ের মিলিত প্রবাহ পারানা নদী নামে পরিচিত। ঠিক আছে, ওকে। এবার আমাজন নদী সংক্রান্ত কয়েকটা পয়েন্ট এখানে আছে, তো এটা একটু দেখে নাও, এটা ইম্পর্টেন্ট। তো আমাজন নদীর মোহনা বেশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে। তো আমাজন নদী যেখানে আটলান্টিক মহাসাগরে যেখানে মিলিত হয় সেই জায়গাটা বেশ চওড়া। অন্যান্য নদীর ক্ষেত্রে মোহনার কাছে নদীর খুব সরু হয়ে যায়, কিন্তু আমাজন নদীর যেহেতু জলের পরিমাণ অনেক বেশি থাকে সেই জন্য আমাজন নদীর মোহনার কাছেও বেশ চওড়া থাকে। ফলে কি হয়, সমুদ্রের জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে। ফলে সমুদ্রের জোয়ারের জল, সমুদ্রে যখন জোয়ার হয় তখন সেই জল নদীর মধ্যে প্রবেশ করে। মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্র স্রোত শক্তিশালী এবং মোহনা অঞ্চলে
উপকূল সংলগ্ন এই মোহনা অঞ্চলে যে সমুদ্রের স্রোত সেটাও খুব বেশি থাকে, শক্তিশালী থাকে। যেখানে নদী সমুদ্রে মিলিত হয়েছে সেখানে সমুদ্রের স্রোতও খুব বেশি থাকে। এই সব কারণে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। তো এই সমস্ত কারণে প্রথম কথা হচ্ছে আমাজন নদীর মোহনার কাছে বেশ চওড়া, ফলে জল বেশি থাকে। অন্যদিকে আবার সমুদ্র থেকে জোয়ারের জল নদীর মধ্যে প্রবেশ করে এবং সমুদ্রের জলের স্রোতও বেশি থাকে, ফলে প্রবেশ করে। সেই জন্য এই নদীর মোহনার কাছে কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। বদ্বীপ সৃষ্টি তখনই হবে যখন নদীর খুব ধীরে ধীরে প্রবাহিত হবে, পলি নদীর প্রবাহে জমা করবে। কিন্তু যেহেতু এখানে জলের পরিমাণ বেশি, সমুদ্রের জল প্রবেশ করে, ফলে এখানে আশেপাশে পলি জমা হতেই পারে না। সেই কারণে এখানে কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। ওকে, তাহলে আমাজন নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি কেন যদি তোমাদের বলে তোমরা এটা বলবে, ঠিক আছে। আর বলেছে আমাজন নদীর মোহনা অঞ্চলে বিপুল পরিমাণে স্বাদু জল সমুদ্রে মিলিত হয়। আমাজন নদীর থেকে আমরা জানি যে এখানে আমাজন নদীর জলপ্রবাহের দিক থেকে পৃথিবীর বৃহত্তম, প্রচুর জল বয়ে নিয়ে যায় নদীতে। তো সেই বিপুল পরিমাণ জল যখন সব সাগরে এসে মিলিত হয়, আটলান্টিক মহাসাগরে এসে মেলে, তখন কি হয়, সেই অনেক পরিমাণ স্বাদু জল অর্থাৎ মিষ্টি জল যখন সাগরে এসে মিলিত হয়, তখন কি হয়, তাই আটলান্টিক মহাসাগরের এই অঞ্চলে বেশ কিছু দূর পর্যন্ত সমুদ্রের জলের লবণতা কমে যায়। সেই স্বাদু জল যখন বিশাল একটা বিরাট পরিমাণ স্বাদু জল, বিপুল পরিমাণ স্বাদু জল বা মিষ্টি জল যখন সাগরে সেই জায়গায় মোহনার কাছে এসে মিলিত হয়, তখন কি হয়, সাগরের যে নোনা জল সেই লবণাক্ত কমে যায়। ওকে, সেই সাগরের জলের লবণতা কমে যায়, ঠিক আছে, সমুদ্রের জলের লবণতা কমে যায়। তাহলে প্রশ্ন যদি দেয় যে আমাজন নদীর কাছে আটলান্টিক মহাসাগরের সমুদ্রের জলের লবণতা কম হয় কেন, তাহলে তোমরা বলবে যে আমাজন নদী বিপুল পরিমাণ জল বয়ে নিয়ে এসে সেটা মোহনার কাছে মিলিত হয় সাগরের কাছে, ফলে সেই জল স্বাদু জল, সেই কারণে সেই সমুদ্রের জলের লবণতা কমে যায়। ওকে, এইবার একটা খুব ইম্পর্টেন্ট অঞ্চল দক্ষিণ আমেরিকার, এই দেখো এই অঞ্চলটা, যেটা হচ্ছে সেলভা অরণ্য, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল ও সেলভা অরণ্য। এই যে সেলভা অরণ্য, এটা হচ্ছে পৃথিবীর একটা মানে বৃহত্তম একটা গভীর অরণ্য। নিরক্ষীয় অঞ্চলের মধ্যে অবস্থিত পৃথিবীর একটা বৃহত্তম গভীর অরণ্য হচ্ছে এই সেলভা অরণ্য। এই অরণ্য সম্পর্কে আমরা পড়বো, যেটাকে আমাজনের জঙ্গল নামেও পরিচিত, যেটা সেই অরণ্য সম্পর্কে এবার আমরা পড়বো। সেলভা চিরহরিত বৃক্ষের বনভূমি। চিরহরিত বৃক্ষের বনভূমি মানে চিরহরিত, অর্থাৎ সবসময় এখানে গাছের পাতা সবুজ থাকে। তো সেই চিরহরিত বৃক্ষের অরণ্য যেটা এই দক্ষিণ আমেরিকায় অবস্থিত, যেটার নাম সেলভা অরণ্য, সেই অরণ্য সম্পর্কে এবার আমরা পড়বো। তো দেখো, নিরক্ষরেখার উভয় পাশে, বিশেষত আমাজন নদী অববাহিকায় অধিকাংশ স্থান জুড়েই এই বনভূমি দেখা যায়। তো নিরক্ষরেখার উভয় পাশে আমাজন নদীর অববাহিকা, আমাজন নদীর তীরে অধিকাংশ অঞ্চল জুড়ে, মানে একটা বিরাট অঞ্চল জুড়ে আমাজন নদীর এই বনভূমি দেখা যায়। ওকে, এখানে সারা বছর প্রচুর উষ্ণতা ও বৃষ্টিপাত হয়। এখানে সারা বছর প্রচুর উষ্ণতা, কারণ নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। নিরক্ষীয় অঞ্চলে আমরা জানি যে এখানে প্রচুর পরিমাণে উত্তাপ থাকে এবং বৃষ্টিপাত হয় প্রচুর পরিমাণে। তো উষ্ণতা এবং বৃষ্টিপাত দুটোই বেশি থাকে। বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 250 সেমি থেকে 300 সেমি। তো উষ্ণতা বেশি থাকে 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং গড় বৃষ্টিপাতের পরিমাণ 250 সেমি থেকে 300 সেমি হয়। কোনো কোনো স্থানে প্রায় 1000 সেমিরও বেশি বৃষ্টিপাত হয়। কোনো কোনো স্থানে বৃষ্টিপাতের পরিমাণ 1000 সেমিরও বেশি, চিন্তা করো তাহলে। এখানে ঘন চিরহরিত গাছের বনভূমির সৃষ্টি হয়েছে। তো এই আমাজন অববাহিকায় এখানে ঘন চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়েছে। চিরহরিত অর্থাৎ সবসময় গাছের পাতা সবুজ থাকে। এই অরণ্যকে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলে। এই অরণ্যকে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, সবসময় বৃষ্টি হয় সেই কারণে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলে। আমাজন নদী অববাহিকা জুড়ে অবস্থিত এই অরণ্য পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। তো আমাজন নদীর তীরে অবস্থিত এই বনভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। বৃহত্তম সব থেকে বড় এবং নিবিড়তম অর্থাৎ খুবই মানে গভীর এই অরণ্য। তো এটা অবস্থিত, যা আয়তনে ভারতীয় উপমহাদেশের দ্বিগুণেরও বেশি। এই বনভূমিটার আয়তন ভারতের থেকেও দ্বিগুণ,
আমাদের যে গোটা ভারতবর্ষ তার দ্বিগুণ, দুটো ভারতবর্ষ নিয়ে এই জঙ্গলটা অবস্থিত। তাহলে বুঝতে পারছো কতটা বড়। এখানকার গাছগুলোর পাতা বড় ও শক্ত, এখানকার গাছগুলোর পাতা অনেক বড় বড় হয় এবং শক্ত হয়। গাছগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌঁছাতে পারে না। তো গাছগুলো প্রচুর লম্বা হয় এবং এত পরিমাণ গাছ থাকে যে গাছগুলো সব একদম একটার সঙ্গে একটা পুরো পরপর 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 লেগে থাকে। তো ফলে ভেতরে সূর্যের আলো, নিচের দিকে সূর্যের আলো প্রবেশই করতে পারে না অরণ্যের ভেতরে। যেন মনে হয় অরণ্যের উপরটা চাঁদোয়ার মতো ঢাকা আছে। তো যেন মনে হয় অরণ্যের উপরটা চাঁদোয়ার মতো ঢাকা আছে, একদম পুরো গাছ, একদম পুরো গাছের পাতা একটা একটা গাছের সঙ্গে আরেকটা গাছ পুরো লেগে আছে। পুরো একটা পুরো উপর থেকে যদি দেখা হয় তাহলে মনে হবে পুরো গাছের একদম একটা চাঁদোয়া বা ছাদের মতো একদম দেখা যাবে। তো নিচেটা সেই কারণে সূর্যের আলো প্রবেশই করে না। এই অরণ্যে বৃক্ষ শ্রেণীর গাছের সাথে সাথে লতানো পরজীবী গাছ প্রচুর পরিমাণে জন্মায়। তো বিভিন্ন এই বড় বড় গাছের সাথে বিভিন্ন লতানো গাছও থাকে, যে ছবিটা তোমরা দেখতে পাবে। হ্যাঁ, লতানো পরজীবী গাছও প্রচুর পরিমাণে জন্মায়। সূর্যের আলো পৌঁছাতে না পারায় এই অরণ্যের তলদেশে স্যাঁতসেঁতে প্রকৃতি। নিচের দিকে যেহেতু সূর্যের আলো প্রবেশ করতে পারে না, সেই কারণে এই অরণ্যের নিচের দিকটা স্যাঁতসেঁতে হয়, ভিজে ভিজে থাকে। দুর্গম ও অপ্রবেশ্য সেলভা অরণ্যের এই পরিবেশে ফার্ন, ছত্রাক, শৈবাল ও বিভিন্ন ধরনের আগাছার সাথে সাথে বিষাক্ত অ্যানাকোন্ডা সাপ, ট্যারেন্টুলা মাকড়সা, মাছি, মাংসাশী পিঁপড়ে, রক্তচোষা বাদুড়, জোঁক প্রভৃতি জীবজন্তু দেখা যায়। তো তো এই অরণ্যে বিভিন্ন গাছপালা, মস, ফার্ন, তারপরে বিভিন্ন আগাছা ইত্যাদির সাথে বিভিন্ন বিষাক্ত সাপ, অ্যানাকোন্ডা সাপ, ট্যারেন্টুলা মাকড়সা, মাছি, মাংসাশী পিঁপড়ে, রক্তচোষা বাদুড়, জোঁক প্রভৃতি অসংখ্য জীবজন্তু এখানে দেখা যায়, হিংস্র জীবজন্তু এখানে দেখা যায়। এছাড়াও এই অঞ্চলের নদীতে মাংসাশী পিরানহা মাছ, কুমির দেখা যায়, মাংসাশী পিরানহা মাছ এবং কুমির দেখা যায়। তো এত কিছু বিভিন্ন প্রাণী, উদ্ভিদ এই অরণ্যের মধ্যে দেখা যায় এবং এই অরণ্যে প্রবেশ করা একটা মানে বলতে পারো অসম্ভব ব্যাপার। এতই গভীর অরণ্য এবং এতই বিষাক্ত এবং হিংস্র জীবজন্তু এখানে থাকে। তো এটা একদম অসম্ভব ব্যাপার। ওকে, তো এই হচ্ছে সেলভা অরণ্য। এবং এক নজরে একবার সেলভা অরণ্য সম্পর্কে দেখে নাও। অবস্থান ব্রাজিল বা ব্রাজিলই বেশি আছে, প্রায় 60%। এছাড়াও পেরু, কলম্বিয়া এবং ভেনেজুয়েলা, বলিভিয়া, গায়না, সুরিনাম ও ফ্রেঞ্চ ইত্যাদি অংশ নিয়ে এটা অবস্থিত। মেন ব্রাজিল, এটাই মনে রাখবে, ব্রাজিল, পেরু এই দুটো অঞ্চল মনে রাখবে। পৃথিবীর মোট জীবন্ত প্রজাতি 10% বসবাস এখানে আছে। পৃথিবীর মোট জীবন্ত প্রজাতির 10% বেশি এখানে আছে। মোট জীবন্ত প্রজাতি 10% এখানে আছে। পৃথিবীর 20% অক্সিজেনের যোগান দেয়, তাই একে পৃথিবীর ফুসফুস বলা হয়। পৃথিবীর 20% অক্সিজেনের যোগান এই অরণ্য থেকেই কিন্তু দেয়। সেই কারণে এই সেলভা অরণ্যকে বলা হয় পৃথিবীর ফুসফুস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেলভা অরণ্যকে বলা হয় পৃথিবীর ফুসফুস, কেননা এই অরণ্য থেকে পৃথিবীর অক্সিজেনের 20% যোগান এখান থেকেই দেয়। ফলে এটা হচ্ছে পৃথিবীর ফুসফুস। ওকে, 2.5 লক্ষ পতঙ্গ এবং 4 লক্ষ উদ্ভিদ প্রজাতির আবাসস্থল। 2.5 লক্ষ পতঙ্গ, চিন্তা করো, 2.5 লক্ষ পতঙ্গ, কীট পতঙ্গ এখানে থাকে এবং 4 লক্ষ উদ্ভিদ প্রজাতি, 4 লক্ষ ধরনের উদ্ভিদ এই অরণ্যের মধ্যে অবস্থান করে। তো বুঝতেই পারছো কতটা বড় এবং কত গভীর একটা জঙ্গল এটা সেলভা অরণ্য। ওকে, এইবার দক্ষিণ আমেরিকার পম্পাস একটা তৃণভূমি অঞ্চল আছে, তৃণভূমি। তো সেটা সম্পর্কে আমরা একটু জানবো। তো দেখো, দক্ষিণ আমেরিকার মধ্যে এই যে এইটা হচ্ছে পম্পাস তৃণভূমি অঞ্চল, এটা পম্পাস তৃণভূমি অঞ্চল। তো দেখো, পম্পাস তৃণভূমি অঞ্চল, পম্পাস স্পেনীয় শব্দ যার অর্থ বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। এই অঞ্চলের বিস্তীর্ণ তৃণভূমি পম্পাস তৃণভূমি নামে পরিচিত।
এই তৃণভূমি অঞ্চল আর্জেন্টিনা ও উরুগুয়ের দক্ষিণ পশ্চিমে লা প্লাটা নদীর অববাহিকা অঞ্চলে অবস্থিত। তো আর্জেন্টিনা ও উরুগুয়ের দক্ষিণ পশ্চিমে, আর্জেন্টিনা ও উরুগুয়ের দক্ষিণ পশ্চিমে লা প্লাটা নদীর অববাহিকায়, লা প্লাটা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। এর আকৃতি অনেকটা আধখানা চাঁদের মতো, আধখানা চাঁদের মতো এর আকৃতি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে পম্পাস তৃণভূমি অঞ্চল। ওকে, তো এই অঞ্চলটা কৃষিকাজে খুব উন্নত। এই পম্পাস তৃণভূমি অঞ্চল কৃষিকাজে খুব উন্নত। তো একবার দেখে নিয়ে এসো, কৃষিকাজে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল বেশ উন্নত। এখানকার নদী গঠিত উর্বর পলিমৃত্তিকা, পরিমিত বৃষ্টিপাত কৃষিকাজের পক্ষে অনুকূল। এখানকার প্রধান কৃষিজ ফসল হলো গম। এখানকার প্রধান কৃষিজ ফসল গম। আর্জেন্টিনায় এত বেশি পরিমাণে গম উৎপন্ন হয় যে এই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ গম উৎপাদন রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। তো আর্জেন্টিনা যেটা এই তৃণভূমিটার মধ্যেই অবস্থিত, পম্পাস তৃণভূমির মধ্যেই অবস্থিত। তো এই এখানে এত বেশি গম উৎপন্ন হয় যে এটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গম রপ্তানিকারক, গম বিভিন্ন দেশে পাঠায়, রপ্তানিকারক দেশ হিসাবে পরিণত হয়েছে। গম ছাড়াও এখানে ভুট্টা, বার্লি, আখ, তুলা, নানা রকমের ফল, শাকসবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। তো গম ছাড়াও এখানে ভুট্টা, বার্লি, আখ, তুলো, নানা রকমের ফল, শাকসবজি ইত্যাদি উৎপন্ন হয়। অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং উন্নত প্রথায় এখানে কৃষিকাজ করায় উৎপাদনের পরিমাণ বেশি। এখানে যেহেতু আমেরিকা মহাদেশটাই উন্নত, ফলে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে চাষবাস করায় এখানে উৎপাদন খুব বেশি হয়। বর্তমানে পম্পাস অঞ্চল দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার নামে পরিচিত। তো দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার নামে পরিচিত কোন অঞ্চল? পম্পাস তৃণভূমি অঞ্চল। এটা দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার নামে পরিচিত। আর আর্জেন্টিনা পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক অঞ্চল, এটা তোমাদের মনে রাখতে হবে। ওকে, তো পশুপালনেও আবার পম্পাস অঞ্চল উন্নত, পশুপালনেও উন্নত। তো দেখো, পম্পাস অঞ্চল পশুপালনের উপযোগী। এখানকার পশুচারণ ভূমিকে এস্টেন্সিয়া বলা হয়। এখানকার পশুচারণ ভূমিকে, যেখানে পশু বিচরণ করে সেই জায়গাগুলোকে বলা হয় এস্টেন্সিয়া। অধিবাসীরা প্রধানত মাংস এবং দুধের জন্য পশুপালন করে। এই অঞ্চলের পূর্ব দিকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে গবাদি পশু ও দক্ষিণ পশ্চিমে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ভেড়া পালন করা হয়। তো বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে গবাদি পশু, গরু ইত্যাদি, এবং দক্ষিণ পশ্চিমে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ভেড়া পালন করা হয়। আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত কর্ডোবা অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। তো এটা মনে রাখবে, আন্দিজ পর্বতের পাদদেশে মানে নিচের অংশে, পাদদেশ মানে নিচের অংশে অবস্থিত কর্ডোবা অঞ্চল, কর্ডোবা অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। কর্ডোবা অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। কর্ডোবা, কর্ডোবা, কর্ডোবা দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। এখানে প্রধানত দুগ্ধ প্রদানকারী গরু প্রতিপালন করা হয়। বুয়েন্স এয়ার্স প্রদেশের দক্ষিণ পূর্ব অংশ পম্পাস অঞ্চলের প্রধান পশুপালন কেন্দ্র। আর্জেন্টিনায় প্রায় 40% ভেড়াই বুয়েন্স এয়ার্স প্রদেশে প্রতিপালন করা হয়। পম্পাস অঞ্চল থেকে প্রচুর পরিমাণে গোমাংস, মাখন, পনির, চিজ, পশম, চামড়া, চর্বি বিদেশে রপ্তানি করা হয়। তো এই পম্পাস অঞ্চল থেকে প্রচুর পরিমাণে মাংস, গোমাংস, মাখন, পনির, চিজ, পশম, চামড়া ইত্যাদি বিদেশে রপ্তানি করা হয়। মাংস রপ্তানিতে পম্পাস অঞ্চল তথা আর্জেন্টিনা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। গম রপ্তানিতেও প্রথম স্থান অধিকার করে, আবার মাংস রপ্তানিতে, মাংস বিভিন্ন দেশে পাঠানোতেও এই আর্জেন্টিনা বিশ্বের প্রথম স্থান অধিকার করে। তো এটা মনে রাখবে। তো এতগুলোর মধ্যে তোমরা যেটা মনে রাখবে পশুপালনের ক্ষেত্রে, যে এখানকার এই পম্পাস তৃণভূমি অঞ্চলের পশুচারণগুলোকে এস্টেন্সিয়া বলা হয়। এখানকার কর্ডোবা অঞ্চলে দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত, এটা মনে রাখবে। এবং এখান থেকে মাংস, চর্বি, দুগ্ধ, তারপরে পনির, চিজ ইত্যাদি বিভিন্ন দেশে পাঠানো হয়। এবং আর্জেন্টিনা মাংস রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। এইটা তোমরা মনে রাখবে পশুপালনে। ওকে, এবার পম্পাস তৃণভূমি অঞ্চলের খনিজ সম্পদ ও শিল্প। এই অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ নয়, বেশি খনিজ সম্পদ পাওয়া যায় না, সেই জন্য এখানে বড় বড় শিল্প গড়ে ওঠেনি। এখানে পর্যাপ্ত পরিমাণে পশুজাত ও কৃষিজাত দ্রব্য পাওয়া যায়। এখানে বিভিন্ন কৃষিজাত এবং পশুজাত দ্রব্য পাওয়া যায়, আমরা তো আগেই পড়লাম। এগুলিকে ভিত্তি করি এখানে খাদ্য প্রক্রিয়াকরণ ও অন্যান্য শিল্প গড়ে উঠেছে। তো এই কৃষিজাত এবং পশুজাত দ্রব্যগুলোকে নিয়েই এখানে বিভিন্ন শিল্প, যেমন খাদ্য প্রক্রিয়াকরণ ইত্যাদি শিল্প গড়ে উঠেছে।
পশুজাত কাঁচামালকে ভিত্তি করে গুঁড়ো দুধ, পনির, মাখন, ঘি, চিজ প্রভৃতি দুগ্ধজাত দ্রব্য। তো পশুজাত কাঁচামালকে ভিত্তি করে এখানে গুঁড়ো দুধ, পনির, মাখন, ঘি, চিজ ইত্যাদি তৈরি হয় এবং মাংস প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে। মাংস প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে। কৃষিজাত কাঁচামালকে কেন্দ্র করে ময়দা, চিনি, বেকারি প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। তো মেনলি এখানে কৃষিজাত পশুজাত দ্রব্যকে নিয়েই এখানে শিল্প গড়ে উঠেছে। কোনো বড় বড় শিল্প কিন্তু এখানে সেরকম গড়ে ওঠেনি। তো এই শিল্পগুলি এখানে গড়ে উঠেছে। ওকে, তো এই ভিডিওতে এই পর্যন্তই। এই ভিডিওতে আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশটা পুরো কমপ্লিট করলাম। তো ভিডিওটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টগুলো আমাদের অনেক মোটিভেট করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং একটু উপকার হয় তো প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ শেয়ার করলে ज्ञान बढ़े और उसके साथ प्यार भी शेयर करते रहिए। थैंक यू सो मच।